হ্যালো, আমি পলাশচন্দ্র রায়। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা ২ টি সেকশন সম্পর্কে জানার চেষ্টা করব। সেকশন ২০ এবং সেকশন ২১ সম্পর্কে। সেকশন ২০ এ বলা হয়েছে যে কোর্ট অফ জাস্টিস বা বিচারালয়। এখানে বলা হয়েছে এই যে বিচারালয় অর্থে যে ব্যক্তিগতভাবে বিচারক রূপে কাজ করার জন্য আইন বলে ক্ষমতাপ্রাপ্ত বিচারক বা সমষ্টিগতভাবে বিচারক রূপে কাজ করার জন্য আইন বলে ক্ষমতাপ্রাপ্ত বিচার মণ্ডলীকে অনুরূপ বিচারক বা বিচারক মণ্ডলী হিসেবে কার্য সম্পাদন কাল যে রয়েছে সেটাকে বোঝানো হবে। এটি খুবই ছোট্ট একটি তথ্য, অর্থাৎ এখানে যে এই যে কোর্ট অফ জাস্টিস ওয়ার্ডটি বলা হয়েছে, অর্থাৎ যে জুডিশিয়ালভাবে যে আইন বলে ক্ষমতাপ্রাপ্ত বা এম্পাওয়ার্ড ব্যক্তি রয়েছে, কে নিজে বা তার যে অন্যান্য ব্যক্তিসমূহ রয়েছে, অর্থাৎ জুডিশিয়াল যে বডিটা রয়েছে বা জুডিশিয়াল বা বিচারক সমষ্টিগত যে তারা আইন বলে যে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি রয়েছে, সেই যে জুডিশিয়াল বডিটা, সেই জুডিশিয়াল সেই জাজ বা সেই বিচারককে আসলে জাজ ইজ অ্যাক্টিং জুডিশিয়ালি সেটা বোঝানো হবে। অর্থাৎ বিচারক মণ্ডলীর অনুরূপ বিচার বা বিচারক মণ্ডলীর যে হিসেবে যে কার্য সম্পাদন রয়েছে সেটিকেই মূলত বোঝানো হবে। এই কথাটি মূলত এই সেকশনটিতে বলা হয়েছে, যদিও একটু কঠিন এবং একটি গোলমাল পাকানো সেকশন, কিন্তু কেউ গোলমাল পাকাবেন না। মোট কথা হচ্ছে যে আপনারা যদি একটু দেখেন আবার আমার বলার পরও, তাহলে আপনাদেরকে অনেক ক্লিয়ার হয়ে যাবে। সেকশন ২১, এই ২১ সেকশনটি অনেক বড়, তারপর আমি যতটুকু ছোট্ট করে বোঝানোর চেষ্টা করতে পারি আমি বোঝানোর চেষ্টা করব। এই সেকশন ২১ হেডলাইনটা অনেকটা এরকম যে সরকারি কর্মচারী। এখানে বলা হয়েছে যে সরকারি কর্মচারী বলতে যে নিচের যে কতগুলো ভাগ রয়েছে, ১০টা-১১টা ভাগ রয়েছে, সে ১০টা-১১টা ভাগকে বোঝানো হবে। আসলে প্রথম যেটি রয়েছে সেটি আসলে বাতিল করা হয়েছে, তাই সেটি না বললাম। দ্বিতীয় থেকে শুরু করি যে বাংলাদেশের সামরিক, নৌ বা বিমান বাহিনী সমূহের প্রত্যেক কমিশনপ্রাপ্ত কর্মকর্তা। ৩ নম্বরে বলা হয়েছে প্রত্যেক জজ, যার মধ্যে যে ব্যক্তি যিনি একাকী বা কোনো ব্যক্তি সমষ্টি একজন সদস্যরূপে বিচার কার্য করার নিমিত্তে আইন বলে ক্ষমতাপ্রাপ্ত সে অন্তর্ভুক্ত হবেন। ৪ নম্বরে বলা হয়েছে যে বিচারালয়ের এমন প্রত্যেক প্রদত্ত কর্মচারী যার কর্তব্য হচ্ছে অনুরূপ প্রদত্ত কর্মচারী হিসেবে কোনো দলিল প্রণয়ন, প্রমাণকৃত বা সংরক্ষণ করা কিংবা যে কোনো সম্পত্তির দায়িত্ব গ্রহণ করা বা তা বিলি বন্টন করা অথবা যে কোনো বিচার বিভাগীয় পরোয়ানা কার্যকর করা অথবা যে কোনো শপথ কার্য পরিচালনা করা অথবা ব্যাখ্যা দান করা যা আদালতের মধ্যে হয়ে থাকে, অথবা যে আদালতে যে শৃঙ্খলা রক্ষা রয়েছে সেই শৃঙ্খলা রক্ষা করা এবং অনুরূপ কর্তব্যগুলি সম্পাদন করার নিমিত্তে কোনো বিচারালয় কর্তৃপক্ষ বিশেষভাবে ক্ষমতা প্রাপ্ত প্রত্যেক যে ব্যক্তি রয়েছে তারাও এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। ৫ বলা হয়েছে কোনো বিচারালয় অথবা সরকারি কর্মচারীকে সহায়তা দানকারী প্রত্যেক জুরি বা অ্যাসেসর এবং পঞ্চায়েতের যে সদস্য রয়েছে তারাও। এবং ৬ নম্বরে বলা হয়েছে যে এরূপ প্রত্যেক মধ্যস্থতাকারী কিংবা অপর কোনো ব্যক্তি কোনো বিচারালয় বা অন্য কোনো ক্ষমতা সম্পন্ন সরকারি কর্তৃপক্ষ জাজ কর্তৃক যার নিকট কোনো সমস্যা বা বিষয় সিদ্ধান্ত অথবা প্রতিবেদনের জন্য পাঠানো হয়েছে। ৭ নম্বরে বলা হয়েছে যে পদাধিকার বলে কোনো ব্যক্তি বিশেষ কাউকে আটক করতে বা রাখতে পারে, অনুরূপ পদে যে রয়েছেন ব্যক্তি সেই ব্যক্তি। ৮ নম্বরে বলা হয়েছে সরকারের এরূপ প্রত্যেকটি পদস্থ কর্মচারী অনুরূপ পদস্থ কর্মচারী হিসেবে দায়িত্ব, যার কর্তব্য হচ্ছে অপরাধসমূহ নির্ধারণ করা, অপরাধসমূহ সম্পর্কে তথ্যাদি সরবরাহ করা, অপরাধীদের বিচারের ব্যবস্থা করা বা জনসাধারণের স্বাস্থ্য
নিরাপত্তা বা সুযোগ সুবিধা সংরক্ষণ করা। 9 নম্বরে বলা হয়েছে এমন প্রত্যেক পদস্থ কর্মচারী অনুরূপ পদস্থ কর্মচারী হিসেবে যার কর্তব্য হচ্ছে সরকারের পক্ষে যে কোনো সম্পত্তি নেয়া, বহন করা, রক্ষা করা অথবা ব্যবহার করা, অথবা সরকারের পক্ষে কোনো জরিপের কাজ করা বা সেই কাজ বা চুক্তি সম্পাদন করা, অথবা যে কোনো রাজস্ব প্রক্রিয়া কার্যকর করা, অথবা সরকারের যে অর্থনৈতিক স্বার্থসমূহ রয়েছে খর্বকারী সেই মানে রাষ্ট্রের বা সরকারের যে অর্থনৈতিক স্বার্থসমূহ খর্বকারী যে কোনো বিষয়াবলী সম্পর্কে তদন্ত করা বা প্রতিবেদন দেয়া, বা সরকারের অর্থনৈতিক স্বার্থসমূহ যে ব্যক্তিবর্গ রয়েছে সেই ব্যক্তিবর্গগুলা অথবা প্রতিবেদন দেওয়া, বা সরকারের অর্থনৈতিক এই যে খর্বকারী যে ব্যক্তি রয়েছে তাদের তদন্ত করা, বা তাদের যে অর্থনৈতিক স্বার্থ রয়েছে সেই শর্ত সম্পর্কিত কোনো দলিল প্রস্তুত করা বা প্রমাণ করা, কিংবা রক্ষণা করা, অথবা সরকারের অর্থনৈতিক স্বার্থসমূহ রক্ষা করার জন্য যে কোনো আইন লঙ্ঘন রোধ করা। মানে এখানে এই কথাটির মাঝে প্রত্যেকটি সরকারের অর্থনৈতিক যে স্বার্থ রয়েছে সেই স্বার্থর কথাগুলো এখানে আনার চেষ্টা হয়েছে, যে প্রতিবেদন দেওয়া, তদন্ত করা, তাদেরকে আটক রাখা, ধরা, চুক্তি সম্পাদন করা ইত্যাদি বিভিন্ন রকম কথা, যেহেতু এটা 1860 সনের আইন সেই অনুসারে করা। আপনারা আবার কেউ বিভ্রান্ত হবেন না। এখানে মোট কথা ধরে রাখবেন যে এই যে পুলিশ বাহিনী রয়েছে বা নিয়ম শৃঙ্খলা বাহিনী রয়েছে সেই বাহিনীগুলি মূলত এখানে বোঝানো হয়েছে। 10 নম্বরে বলা হয়েছে যে এমন প্রত্যেক পদস্থ কর্মচারী অনুরূপ পদস্থ কর্মচারী রূপে যার কাজ বা যার কর্তব্য হচ্ছে যে কোনো গ্রাম, শহর, জেলা বা কোনো লোকালয় সাধারণ উদ্দেশ্যে যে কোনো সম্পত্তি গ্রহণ করা, নেয়া, রক্ষণাবেক্ষণ করা, রক্ষা করা, ব্যয় করা, বা যে কোনো জরিপ কার্য বা এমন কোনো কার্য সম্পূর্ণ করা, অথবা যে কোনো প্রকার যে অভিকর রয়েছে বা কোনো কর ধার্য করা রয়েছে, বা কোনো গ্রাম, শহর বা জেলার জনগণের ক্ষেত্রসমূহ নির্ধারণের জন্য যে কোনো প্রকারের দলিল প্রস্তুত করা এবং প্রমাণ করা বা প্রমাণ রক্ষা করা ইত্যাদি বিভিন্ন রকমের যে ব্যবস্থাগুলো রয়েছে সেই ব্যবস্থাগুলোর কর্মচারীগণকে বলে, যেটা আমরা রাজস্ববোধ বা ইত্যাদি বিভিন্ন ধরনের, অর্থাৎ এগুলো সবই সরকারি কর্মকর্তার আওতাধীন আসবে। যেহেতু এটা ব্রিটিশ আমলের আইন সেহেতু ওই ভাষায় ওই সময় যারা ছিল তারাই। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না, যেহেতু আমি বলে দিচ্ছি যে কোনটা সরকারি বা এটা দ্বারা কি বোঝানো হচ্ছে। 11 নম্বরে বলা হয়েছে যে এমন কোনো পদে অধিষ্ঠ এমন কোনো ব্যক্তি যাকে উক্ত পদাধিকার বলে কোনো ভোটার তালিকা প্রস্তুত বা প্রকাশ, সংরক্ষণ বা সংশোধন করা, বা কোনো নির্বাচনের যে অংশবিশেষ পরিচালনা করা হবে, অর্থাৎ নির্বাচন কমিশন, এর আগেটা হচ্ছে রাজস্ব বা পুলিশ বা কোনো বাহিনী ইত্যাদি বিভিন্ন রকমের বাহিনী। কিছু উদাহরণ রয়েছে, যে উদাহরণের প্রথমেই বলা হয়েছে যে পৌর কমিশনের একজন সরকারি কর্মচারী, এবং দ্বাদশ অর্থাৎ 12 নম্বরে বলা হয়েছে যে প্রত্যেক ব্যক্তি যিনি, ক নম্বরে বলা হয়েছে যে কোনো সরকারি চাকরিতে নিযুক্ত বা বেতনভোগী বা কোনো সরকারি কর্তব্য যে কাজ রয়েছে সে কাজ সম্পাদন বাবদ ফিস বা কমিশনের মাধ্যমে পারিশ্রমিক গ্রহণকারী যে ব্যক্তি রয়েছে তিনিও একজন সরকারি কর্মচারী হতে বলা হয়েছে। কোনো স্থানীয় কর্তৃপক্ষ কর্পোরেশনের আইনের অধীন মানে আইনের ধারা অথবা আইনের অধীন স্থাপিত কোনো সংস্থা বা কোনো কর্তৃপক্ষ বা কোনো ফার্ম বা কোম্পানি যার মূলধন বা অংশে সরকারের অধিকার রয়েছে বা সত্ত্ব রয়েছে তাদেরকেও মূলত বোঝানো হয়েছে। এখানে 3টি ব্যাখ্যা রয়েছে, আশা করি ব্যাখ্যাগুলো বললে আপনাদের সুবিধা হবে। ব্যাখ্যা 1-এ বলা হয়েছে যে সরকার কর্তৃক নিয়োজিত হোক বা না হোক উপরোক্ত সংজ্ঞাসমূহের যে কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত ব্যক্তিগণ সরকারি কর্মচারী রূপে পরিগণিত হবেন, এই কথাটি বলা হয়েছে। ব্যাখ্যা 2-তে বলা হয়েছে যে যেখানেই সরকারি কর্মচারী শব্দসমূহ দেখা যাক বা না যাক তা প্রকৃতপক্ষে কোনো সরকারি কর্মচারী পদে অধিষ্ঠিত প্রত্যেক ব্যক্তিকে তৎকর্তৃক ওই পদ ধারণের অধিকার যে আইন সংক্রান্ত যে কোনো ত্রুটি তাদের থাক না কেন বোঝাবে। এবং ব্যাখ্যা 3-এ বোঝানো হয়েছে যে নির্বাচন শব্দে
যে কোনো প্রকারই হোক না কেন সাংবিধানিক, পৌর বা অপর কোনো সরকারি কর্তৃপক্ষের সদস্য মণ্ডলী বাছাই এর লক্ষ্যে নির্বাচন বোঝায়। অর্থাৎ নির্বাচনের যে ব্যাখ্যাটা সেই ব্যাখ্যাটা এখানে বলা হয়েছে, যার জন্য বাছাইয়ের প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমে অনুষ্ঠানের যা অনুষ্ঠিত হয় বলে কোনো আইন বলে বা এর যে অধীন রয়েছে সেই অধীনে নির্ধারিত হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বড় সেকশনটি। আপনারা না বুঝতে পারলে আরো একবার লিখে নেবেন, তাহলে আপনার বুঝতে সমস্যা হবে। এই ভিডিও সম্পর্কে বা অন্য কোনো আইন সম্পর্কে যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনারা আমাকে কমেন্টে বা আমার যে ফেসবুক গ্রুপটি রয়েছে সেখানে আপনারা সমস্যা পোস্ট আকারে করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে।